নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন গোপাল ভাঁড়ের একটি ছোট্ট গল্প, গোপালের পাল্লায় মামদো। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও প্রিয়জনদের সাথে অবশ্য করে শেয়ার করো। তাহলে চলো শুরু করছি সবার প্রিয় গোপাল ভাঁড়ের একটি ছোট গল্প, গোপালের পাল্লায় মামদো। গোপাল শুধু রসিক লোকই ছিল না, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল। গোপাল লেখাপড়া বিশেষ জানতো না, যেটুকু জানতো তাকে মূর্খ বলাই ভালো। কিন্তু মূর্খ হয়েও গোপাল নিজের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিল। এবার যে গল্পটা আমি তোমাদের শোনাবো সেটা শুনলেই বুঝতে পারবে গোপালের বুদ্ধি কত তীক্ষ্ণ ছিল। গোপাল ভাঁড় যে গ্রামে বাস করত সেই গ্রামখানে ছিল বেশ বর্ধিষ্ণু। বামুন, কায়েত, কামার, কুমোর, মুচি, মুসলমান সব জাতেরই বাস ছিল গ্রামটিতে। সেই সময়কার মানুষের মনে এত হিংসে ছিল না। হিন্দু মুসলমান পাশাপাশি বাস করত খুশি মনে। বামুন পাড়ার ছেলেরা আনন্দে খেলা করতে যেত মুসলমান পাড়ায়, আবার মুসলমান পাড়ার ছেলেরা আসতো বামুন পাড়ায়। বামুন কায়েতের অল্প বয়সী ছেলেরা বয়স্ক মুসলমানকে দাদা বা চাচা বলে সম্বোধন করত। তাদের সামনে বিড়ি সিগারেট কিছু খেত না। এইভাবে আনন্দেই কাটতো তখনকার মানুষের দিনগুলো। একদিন দুপুরবেলা গোপাল ঘরের দাওয়ায় বসে আহারাদি সেরে তামাক টানছে। এমন সময় গফুর মিয়া এসে বসলো তার কাছে। গোপাল তার দিকে কলকেটা বাড়িয়ে দিতে গফুর বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে কলকেটা গোপালের হাতে ফেরত দিলে। গোপাল বললে, কি খবর গফুর ভাই? এই দুপুরবেলা কোথায় যাচ্ছ? কোথাও যাইনি ভাই, তোমার কাছে এলাম। কি ব্যাপার বলো দেখি ভায়া? একটা বিপদে পড়ে তোমার কাছে এলাম। কেন, কি আবার বিপদ হলো? ব্যাপারটা খুব রহস্যজনক, আমি কিছুই বুঝতে পারছি না। অথচ কাণ্ড কারখানা দেখে দিন দিন আমি ভয় পেয়ে যাচ্ছি। রাত্রি বেলা ছেলেমেয়েরা তো ভয় ঘুমাতেই পারে না, আমাকেও সারা রাত জেগে বসে থাকতে হয়। ব্যাপারটা কি বলো দেখি? প্রত্যেক দিন রাত্রি 12টার পর আমার বাড়িতে ভূত আসে। এই কথা শুনে গোপাল হো হো করে হেসে বললে, দূর পাগল, ভূত কি কখনো ঘরে আসতে পারে? তেনারা হলো গিয়ে অপদেবতা। শ্মশানে মশানে বনি জঙ্গলে পুরো বাড়িতে গাছপালায় থাকে। মানুষের বাস করা জায়গায় তেনারা থাকেই না। গফুর বললে, আমিও তাই জানতো, কিন্তু এখন দেখছি বাড়িতেও ভূত থাকে। গোপাল বললে, কি করে বুঝলে? গফুর তখন গোপালের কলকেটা নিয়ে বার কতক বেশ জোরে টান দিয়ে বলতে শুরু করলে, প্রায় 1 মাস আগের ঘটনা। একদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে। গোটা পাড়াটাই নিস্তব্ধ, কারোর কোনো সারা শব্দ নেই। মাঝে মাঝে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠছে। গভীর রাত, সারা দিন পরিশ্রমের পর খুব ঘুমিয়ে পড়েছিল গফুর। হঠাৎ কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। স্পষ্ট ঘরের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেল। তারপর আবার সব চুপচাপ, কোনো সারা শব্দ নেই। সে মনে মনে ভাবলো, ঘরের মধ্যে বোধহয় কিছু ইঁদুর ঢুকেছে। এইবার ধানের বস্তা, কাপড় চোপড়
সব কেটে নষ্ট করবে। তাই তাড়াতাড়ি উঠে আলো জ্বালালো, কিন্তু ঘরের মধ্যে কোথাও কিছু দেখা গেল না। তখন আলো নিভিয়ে শুয়ে পড়ল গফুর মিয়া। একটু তন্দ্রা মতো এসেছে, আবার একটা শব্দ হলো। এবার আর বিছানা থেকে উঠল না, কিন্তু ঘুমোতেও পারল না, সারা রাত শব্দের জন্যে। এইভাবে রোজই ঘরের মধ্যে নানা রকম শব্দ হতে লাগলো। এই ঘটনার কয়েকদিন পরে একদিন সকালে উঠে দেখল সারা উঠোনে মুরগির পালক ছড়ানো। সন্ধান করে জানা গেল তাদের বড় মুরগিটাকে কাল রাত্রে কিসে খেয়ে গেছে। তার অর্ধেক অংশ মুরগির ঘরের সামনে পড়ে আছে। 4-5 দিন বেশ ভালোভাবেই কেটে গেল, কিন্তু 4-5 দিন পরে সকালবেলা গোয়াল ঘরে গিয়ে দেখে একটা বকরি মরে পড়ে আছে। তার দেহ থেকে কি যেন মাংস খুবলে খুবলে খেয়েছে। ব্যাপারটা দেখে বেশ ভয় হলো গফুর মিয়ার। গোপাল বললে, আমার মনে হচ্ছে এসব শিয়ালের কীর্তি। তুমি একটু সাবধান সতর্ক থাকলেই বুঝতে পারবে। গফুর দাড়ি নাড়তে নাড়তে প্রতিবাদের সুরে বললে, না ভায়া, এটা শিয়ালের কীর্তি নয়। গোপাল জিজ্ঞাসা করলে, কি করে বুঝলে? গফুর বললে, আমিও তোমার মতো শিয়ালের কীর্তি বলে মনে করেছিল, কিন্তু 3 দিন আগে ঘরে শুয়ে আছি, রাত্রি তখন প্রায় 2টো। এমন সময় দরজাটা খট করে নড়ে উঠল। সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারেই দরজার দিকে চেয়ে রইলাম, কিন্তু কাউকে দেখা গেল না। কিছুক্ষণ পরে মনে হলো বোধহয় কেউ ঘরে ঢুকেছে। উঠে বসে রইলাম বিছানার ওপর, আর কিছুই দেখা গেল না বা শোনাও গেল না। সকালে উঠে নিজের কাজে গেলাম, কাকেও কিছু বললাম না। মনে মনে ভাবলাম বাড়িতে এই কথা বললে সকলে ভয় পাবে, তাই চুপ করে রইলাম। কিন্তু ভয় পেয়েছিলাম, কাকেও সেটা জানালাম না। গতকাল রাত্রে ঘটে গেল একটা ভয়ঙ্কর কাণ্ড। গোপাল আশ্চর্য হয়ে বললে, কাল রাত্রে আবার কি হলো? গফুর বলতে শুরু করলো, কাল রাত্রে রোজকার মতো খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ভাবছিলাম এই কদিনের ঘটনাগুলোর কথা। রাত তখন কত হয়েছে বলতে পারছি না, তবে চারদিক নিস্তব্ধ নিঝুম। বাড়ির সকলে ঘুমিয়েছে, কারোর কোনো সারা শব্দ নেই। গোটা পাড়াটাই নিস্তব্ধ হয়ে গেছে। এমন সময় দরজাটা খট খট করে খুলে গেল সামান্য। আমিও চেয়ে রইলাম সেদিকে, কিন্তু কাকেও দেখা গেল না। আবার আপনি বন্ধ হয়ে গেল দরজা। তখন আমার খুব ভয় হলো। সারা দেহের মধ্যে যেন বয়ে গেল একটা ঠান্ডা বাতাস। সারা দেহ শিরশির করতে লাগলো, কপালে ঘাম দেখা দিল। এমন সময় হঠাৎ খুলে গেল মশারির এক পাশের দড়িটা। আমি ভাবলাম নিশ্চয়ই ইঁদুরে দড়ি কেটে দিয়েছে। কি আর করি, উঠে আবার দড়িটা বাঁধলাম। মাত্র ঘন্টাখানেক চুপচাপ কাটলো, তারপরেই মনে হলো কেউ যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অন্ধকারে চেয়ে দেখি ঘরের কোণে খুব লম্বা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখের দৃষ্টি আমার দিকে। এই সাংঘাতিক দৃশ্য দেখে আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। ভয়ে সেদিকে চেয়ে থাকতে পারলাম না। চেঁচিয়ে বাড়ির লোকজনকে ডাকতে গেলাম, কিন্তু মনে হলো কে যেন আমার গলা টিপে ধরেছে। এমন সময় হি হি করে অস্বাভাবিকভাবে হেসে উঠল মূর্তিটা। আমি
গো গো করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছে আমি বলতে পারবো না। জ্ঞান ফিরে আসতে দেখি আমি দাওয়ায় শুয়ে আছি, আর পাড়ার সকলে এসে জড়ো হয়েছে উঠোনে। লতিফ মিয়া এগিয়ে এসে আমার গায়ে হাত বুলাতে বুলাতে, কি হয়েছিল রে বেটা, গো গো করে অজ্ঞান হয়েছিলি কেন? আমি তখন আগাগোড়া সব কথা তাকে বললাম। বুড়ো সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দাড়িতে হাত বোলাতে বোলাতে বললে, গফুর, তুমি একবার গোপালের কাছে যাও, সে খুব বুদ্ধিমান, তাকে গিয়ে সব ঘটনা বলো, তারপর সে যা বলবে তাই হবে। তাই আমি তোমার কাছে এসেছি ভাই, এর একটা যা হোক বিহিত করো, নইলে ছেলে পুলে নিয়ে মারা যাব। গোপাল বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করে বলল, দেখো গফুর ভাই, আমি তো আর রোজা নাই যে ভূত ছাড়াবো, তবে তুমি যখন বলছো একবার তোমার বাড়ি গিয়ে দেখতে পারি। এই কথা বলে গফুরকে বিদায় দিয়ে গোপাল ভালোভাবে একটা ঘুম দিয়ে নিল। ঘুম থেকে উঠে গোপাল সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে গফুর মিয়ার বাড়িতে গিয়ে হাজির হলো। ক্রমে ক্রমে রাত্রি হতে লাগলো। গোপালের জন্য গফুর ভালো করে বিছানাপত্র করে রেখেছিল। গোপাল আরাম করে তাতে শুয়ে পড়ল। গফুরও সেই ঘরেই রইল। তারপর গল্প করতে লাগলো দুজনে। রাত যখন প্রায় 2টো, এমন সময় ঘরের চালের উপর একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন একটা মস্ত বড় বস্তা চালের ওপর ফেলে দিলে। পরক্ষণেই দরজা খোলার শব্দ হলো। ওরা দুজনেই চেয়ে দেখল, কিন্তু কিছুই দেখা গেল না। রাত্রি ভোর হতে আর অল্প বাকি। গোপাল বিছানার উপর বসল। তারপর গফুরকে বললে, গফুর, ভূত প্রেত কিছু নয়, সব তোমার মনের ভ্রম। এই বলে সে উঠে পড়ল। গফুরের বাড়ির পিছন দিকে ছিল একটা কদবেলের গাছ। জায়গাটা বেশ পরিষ্কার। পাড়ার ছেলেমেয়েরা সেই গাছের তলায় সারা দিন খেলা করত। গোপাল সেই দিকে যেতে লাগলো। কিছু এগিয়ে সে দেখতে পেলে সাদা কাপড়ের সর্বাঙ্গে ঢাকা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। গোপাল সাহস করে চেয়ে দেখলে তার মনে হলো ছায়া মূর্তিটার দাঁড়িয়ে আছে, আর বিরাট লম্বা সেই ছায়া মূর্তির চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। গোপাল বুঝতে পারলে সেটা মুসলমান ভূত। এর আগে 2-1বার ভূতের পাল্লায় পড়ে গোপালের সাহস হয়েছিল, তাই সে ভয় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো ভূতটাকে, আর মনে মনে বললে, ধরা বেটা মামদু, আজ রাত্রে তো দফা রফা করব। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মুরগিগুলো আর গাছপালার পাখিগুলো ডেকে উঠল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই ছায়া মূর্তিটা মিলিয়ে গেল। গোপাল তখন নিশ্চিন্ত মনে মুখ হাত ধুয়ে ফিরে এলো গফুরের কাছে। গফুর তখন বিছানায় উঠে বসেছে। গোপাল তাকে 1 ছিলিম তামাক সেজে আনতে বললে। তারপর তামাক খেতে খেতে গম্ভীরভাবে বললে, দেখো গফুর ভাই, তোমার বাড়িতে একটা মন্দ ভূত আসা যাওয়া করছে। সেই বেটাই তোমার ঘরে রোজ রাত্রে এত উপদ্রব করে। এই কথা শুনে গফুর খুব ভয় পেয়ে বললে, তাহলে কি হবে ভাই? গোপাল বললে, আজকেও রাত্রে আমি আসব, তারপর দেখি কি করা যায়। এই বলে বিদায় নিয়ে গোপাল বাড়ি ফিরে গেল। তারপর দিন সন্ধ্যায় গোপাল আহারাদি সেরে গফুরের বাড়ির দিকে রওনা হলো।
যাবার সময় সঙ্গে নিলে একটা ছেঁড়া কাপড়ের পুঁটলি, একটা মাটির হাঁড়ি, একটা খুর, একটা আয়না, গোটা কতক শুকনো লঙ্কা আর সর্ষে। একটা বাটিতে রান্না করা খাসির মাংস। দেখতে দেখতে রাত বেড়ে চলল। গফুরের বাড়ির সবাই যে যার শুতে গেল। গোপাল আর গফুর আগের দিনের মতো এক ঘরে শুয়ে পড়ল। শোবার আগে গোপাল যেসব জিনিস সঙ্গে এনেছিল সব হাতের সামনে সাজিয়ে রাখল। গল্প করতে করতে দুজনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কিসের শব্দে তাদের ঘুম ভেঙে গেল। হঠাৎ খট করে দরজাটা একটু ফাঁক হলো। তারা স্পষ্ট দেখল একটা ছায়ামূর্তি সেই দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। কোনো সাড়া শব্দ না দিয়ে চুপ করে বসে রইল। ছায়ামূর্তিটা ঘরের ভিতরের চারপাশে ঘুরে ঘুরে কি যেন খুঁজতে লাগলো। তারপর ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। গোপাল স্পষ্ট দেখলে সেটা মামদভূত। গোপাল আস্তে আস্তে উঠে সেই হাঁড়িটার মধ্যে মুখ রেখে বললে, কে রে ওখানে? আচমকা এমন গম্ভীর আওয়াজ শুনে মামদোটা বুঝি ঘাবড়ে গেল। সে স্থির হয়ে সেই ঘরের কোণেই দাঁড়িয়ে রইল। গোপাল আবার সেইভাবে বললে, কথা কানে যাচ্ছে না বুঝি? উত্তর না দিলে তোকে দর্পণ বানে বেঁধে লঙ্কার ধোঁয়া দেব। এই কথায় মামদোটা আরো ঘাবড়ে গিয়ে খনখনে গলায় বলল, দোহাই তোমার, আমাকে দর্পণ বানে মেরো না, আমি মামদো। কি বললি? তুই মামদো? তাহলে তো ভালোই হলো, ওর জন্যই আমি এখানে এসেছি। আমার 3টে মামদো আছে, আর একটা মামদো হলে এক গন্ডা হবে। গোপালের কথা শুনে মামদোটা হি হি করে হেসে উঠল। তাই দেখে গোপাল রেগে গিয়ে বললে, হাসি পাচ্ছে? দেখবি আমার কাছে কটা মামদো আছে। মামদোটা বললে, দেখাও দেখি। গোপাল তখন আয়নাটা নিয়ে মামদোর মুখের সামনে ধরলে। আয়নায় মুখের ছায়া পড়তেই মামদোটা চমকে উঠে বললে, তোমায় আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সুযোগ পেয়ে গোপাল বললে, তা কি হয়? অনেকদিন ধরে আমি একটা মামদো খুঁজছিলাম, এতদিন পরে যখন পেয়েছি তখন কি ছেড়ে দেওয়া যায়? মামদো তখন খুব অনুনয় বিনয় করতে লাগলো। গোপাল বললে, না না, তোকে ছাড়া হবে না। এই দেখ, আমার কাছে একটা মামদোর মাথা রয়েছে। এই বলে অন্ধকারে কাপড়ের পুটলিটা দেখালে। তারপর খুঁটটা দেখিয়ে বললে, এটা দিয়ে তো দাড়ি গোঁফ কামাবো, তারপর লঙ্কার ধোঁয়া দেবো, আর এই হারামের মাংস খাওয়াবো, তবেই আমার কাজ শেষ হবে। হারাম হলো শুয়োর। মুসলমানরা কখনোই এই মাংস ছোঁয় না। তাই হারামের মাংসের কথা শুনে মামদো বলল, তবা তবা। গোপাল বললে, তবা তবা করলে কি হবে? তোকে আজ আমি এই মাংস খাইয়েই ছাড়বো। এই বলে মাংসের বাটি নিয়ে গোপাল উঠে দাঁড়ালো। মামদোটা তখন খুব ঘাবড়ে গিয়ে নাকি সুরে বললে, আমায় ছেড়ে দাও, আমি আর কখনো এই মুখো হব না, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। গোপাল দেখলে ওষুধ ধরেছে, তার সাহস খুব বেড়ে গেল। সে হেরে গলায় হাড়িতে মুখ রেখে বললে, তুই গফুরের বাড়িতে অনেক দিন ধরে উৎপাত করছিস, তার মুরগি মেরেছিস, বকরি মেরেছিস, তোকে কি করে ছাড়বো বল? মামদো তখন বললে,
আমি তার ক্ষতিপূরণ দিচ্ছি, ছেড়ে দে বাবা। কি ক্ষতিপূরণ দিবি বল? এই বাড়ির পিছনে যে কদবেলের গাছটা আছে, তার পাশে আছে একটা উঁচু ঢিপি। বহুদিন আগে ওখানে ছিল আমার আস্তানা। আমার কাছে ছিল নবাবী আমলের 4খানা মোহর। গফুরের ঠাকুরদা আমার কাছে যেত, গজা খেত, গল্প করত। একদিন কথায় কথায় তাকে ওই মোহর 4টি আর টাকার কথা বললাম। সে সব শুনে কিছু বললে না। এর কয়েকদিন পরে এক বাটি গোশত এনে আমাকে বললে, ফকির সাহেব, এটা তুমি খাবে, আজ পরবের দিন বাড়িতে গোশত হয়েছিল, তোমাকে খেতে দিয়ে গেলাম। তাতে ছিল বিষ মেশানো। আমি তো সরল মনেই সেই গোশত খেয়ে মারা যাই। তারপর আমাকে কবর দিয়ে গফুরের ঠাকুরদা মোহর আর টাকা চুরি করে এনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে মাটির নিচে পুঁতে রাখে। এই কথা কিন্তু মরবার সময় সে কাউকে বলে যেতে পারেনি। সেই থেকে আমার মোহর আর টাকাগুলো এইখানে পোতা আছে। এই জন্য আমি রোজ এখানে আসি। গোপাল বললে, মামদো, ভালো কথা, কিন্তু তুমি ফকির, তোমার এত লোভ থাকা তো ভালো নয়। এই লোভের জন্যই আমি তোমাকে শাস্তি দেব। না বাবা, আর শাস্তি দিতে হবে না, আমার অনেক শাস্তি হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও। গফুরের ঠাকুরদাকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি, গফুরের বাবাকে শাস্তি দিয়েছি। কিভাবে শাস্তি দিয়েছ? গফুরের ঠাকুরদা রাত্রে শুয়েছিল, আমি তার গলা টিপে মেরেছি। সকালবেলা সকলে তার মৃতদেহটা দেখে বলেছিল যে সন্ন্যাস রোগে মারা গেছে। এতেও আমার রাগ যায়নি। এদের বংশে বাতি দিতে কাউকে রাখবো না, এই ছিল আমার উদ্দেশ্য। তাই সুযোগ খুঁজতে লাগলাম। একদিন দেখি গফুরের আব্বাজান ক্ষেতের কাজকর্ম সেরে বাড়ি ফিরছে। সেই সময় আরম্ভ হলো বৃষ্টি আর ঝড়। সে একটা গাছতলায় গিয়ে দাঁড়ালো। আমিও সুযোগ বুঝে গাছের ডাল ভেঙে ফেললাম তার মাথায়। সঙ্গে সঙ্গে সে মরে গেল। মামদো আবার বললে, এরপর ছিল গফুরের পালা। তুমি না এসে পড়লে ওকেও শেষ করে দিত। তারপর ওর বেটা দুটোকে আর বিবিকে শেষ করত। কিন্তু তার হলো না। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে ঘরের মেঝে খুললে একটা পিতলের ঘট পাবে। তার মধ্যে রয়েছে 4টি মোহর আর 500 টাকা। ওগুলো নিয়ে তোমরা আমার উদ্দেশ্যে মৌলবীদের ডেকে কোরআন পাঠ করাবে। 3 দিন এই কোরআন পাঠ করবে। শেষ দিনে মৌলবী আর ফকিরদের ডেকে এনে ভোজ দেবে। তাহলে আমার আত্মার মুক্তি পাবে। এই পর্যন্ত বলে গোপালের কাছে বিদায় নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। ঘরের মধ্যে যেন ঝড় বয়ে গেল। তখন ভোর হয়ে এসেছে। গফুর আর গোপাল ঘরের মেঝে খুঁড়ে সেই মোহর আর অর্থ পেল। সেই অর্থ কিছু খরচ করে তারা মামদোর কথা মতো কোরআন পাঠ করালে আর ভোজ দিলে। তারপর অবশিষ্ট টাকা আর মোহর দুজনে ভাগ করে নিয়ে মনের আনন্দে যে যার বাড়িতে চলে গেল। এতক্ষণ তোমরা শুনলে গোপাল ভাঁড়ের একটা ছোট্ট মজার গল্প, গোপালের পাল্লায় মামদো।
কেমন লাগলো গল্পটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্য করেই সুরক্ষিত থেকো।